গুড মর্নিং স্টুডেন্টস। আজকে শুরু করতে চলেছি আজকের প্রথম ক্লাস। চন্দ্রনাথ থেকে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, চন্দ্রনাথের প্রথমের কিছুটা অংশ পড়িয়েছিলাম। চন্দ্রনাথ গল্পের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্প। দেখো, প্রথম কিছুটা অংশ পড়িয়ে আমি কিন্তু প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। বাকি আছে বাকি অংশটুকু, যেটা হলো অংশ 2। দুটো অংশ আছে, 1 ও 2। তো 2 বলে লেখা আছে, এখান থেকে আমার পড়ানো বাকি। আজকে আমি সেই অংশটুকুই আলোচনা করব, আর তারপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। বাকি দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব চলে যাচ্ছি। দেখো কি বলছে। ইহার পরই আমি চলিয়া গেলাম মামার বাড়ি চলে গেল। কে মামার বাড়ি চলে গেল? গল্পকথক মামার বাড়ি চলে গেলেন। যদি আমরা বলি নরেশ চলে গেল মামার বাড়ি। পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম। পরীক্ষার খবর যখন বেরোলো, মানে পরীক্ষার রেজাল্ট যখন বেরোলো, তখন হিরুর পত্র পেয়ে হিরু একটা চিঠি লিখেছিল সবাইকে, সব বন্ধুদেরকে। তো নরেশ চিঠিটা পেয়ে গেল, মানে খুব অবাক হয়ে গেল। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। হিরু কলিকাতা হইতে, মানে দেখো, হিরু কলিকাতা হইতে দীর্ঘ পত্রের সমস্ত ফলাফল জানাইয়াছে। মানে নরেশ বা এখানে নরু ওরফে যদি বলি নরু, তো সেই নরুকে বা নরেশকে, যিনি হলেন গল্পকথক, ওনার নিজের নাম এখানে নরেশ বলেছেন, তাকে হিরু একটা পত্র লিখেছিল। তো সেই পত্রে পরীক্ষার রেজাল্ট কী বা কী ফলাফল, কে কত পেয়েছে, সেই লিখে সে একটা চিঠি লিখেছিল। দেখিলাম 10টি ছেলে ফেল হইয়াছে। চন্দ্রনাথ যা বলেছিল সব মিলে গেছে। 10টি ছেলে ফেল হইয়াছে, আমি তৃতীয় বিভাগেই কোনোরূপে পাশ হইয়া গিয়াছি। চন্দ্রনাথও 525 পায় নাই, কিন্তু একটি শুধু মেলে নাই, হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে গেছে। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে। মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না। বুঝতেই পারছো, তখন প্রত্যেকেরই কম বয়স, অল্প বয়সের, এবং হিরুর যা বয়স, চন্দ্রনাথ সব তো সমবয়সী, এরা বন্ধু ছিল। সুতরাং গল্পকথা বলছেন যে সেই সময় মনে মনে একটা দুঃখিত হলাম যে হিরু স্কলারশিপ পাবে, সেই ব্যাপারটা। সত্য বলিতে কি, চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ আছে। চন্দ্রনাথ আর হিরু দুজনের মধ্যে কিন্তু অনেক প্রভেদ আছে। কেমন প্রভেদ? চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার সন্দেহ ছিল না। চন্দ্রনাথ হচ্ছে শ্রেষ্ঠ, এটাই জানতো কে? নরেশ। অপরাহ্নে 5টার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম। তাহলে হিরু যে স্কলারশিপ পেয়েছে, সেই কারণেই সব বন্ধুদেরকে সে তার বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ করছে। একটা আনন্দের ব্যাপার। হিরু স্কলারশিপ পাইবে, তাহারই প্রীতিভোজ ছিল। হিরু যে স্কলারশিপ পাবে সেটার প্রীতিভোজ। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। নির্জন বাড়িখানা খাঁ করিতেছিল। দেখো, এখান থেকে প্রশ্ন আসে যে নির্জন বাড়িখানা খাঁ করিতেছিল, কার বাড়ির কথা বলা হয়েছে? উত্তর হবে চন্দ্রনাথের বাড়ির কথা বলা হয়েছে। কেহ কোথাও নাই, শয়ন ঘরখানারও দুয়ার বন্ধ, কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ সেখানে। হিরু ধনীর সন্তান, অর্থের অভাব নাই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাহাদের বাড়ির পাশের আমবাগানটার যে শোভা আজও আমার মনে আছে। দেখো, সন্ধ্যের সময় কখন হিরুর বাড়ি গিয়েছিল গল্পকথক, বা কখন গিয়েছিলেন গল্পকথক? বলছেন সন্ধ্যার সময় হিরুর বাড়ি গেলাম। কে যখন গল্পকথক বলছেন, তখন উনি বলছেন ওনার জবানিতে বা ওনার মানে বক্তব্যে বলছেন, উনি বলছেন যে সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। প্রশ্ন আসতে পারে বলে এতবার এখানটা বলা যে হিরুর বাড়ি গল্পকথক কখন গিয়েছিলেন। ঠিক আছে, উত্তর হবে সন্ধ্যায়। ঠিক আছে। উৎসবের বিপুল সমারোহ সেখানে। হিরু ধনীর সন্তান কে ছিল? আসতে পারে প্রশ্ন। উত্তর হবে হিরু। দিয়ে দিল ধনীর সন্তান কে ছিল, বা চন্দ্রনাথ গল্পে ধনীর সন্তান কাকে বলা হয়েছে বা কে ছিল? দিয়ে দিল অপশানে হিরু, তারপরে দিয়ে দিল নরেশ, গল্পকথক নাই দিল নরেশ, 3 নম্বরে দিয়ে দিল চন্দ্রনাথ, 4 নম্বরে দিয়ে দিল
কেউ নয় বা কোনোটিই নয়। তাহলে উত্তর হবে হিরু। অর্থের অভাব নাই। চীনা লণ্ঠন আর রঙিন কাগজের মালা। চীনে লণ্ঠন আছে না, চীনে লণ্ঠনগুলো তোমরা প্রত্যেকে জানো। চীনে লণ্ঠন যদি কেউ দেখে থাকো, সেই চীনে লণ্ঠনগুলো দিয়ে দেখবে যখন কোনো ডেকোরেশন করা হয়ে থাকে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে, চীনে লণ্ঠন দিয়ে দেখবে এখনও কিন্তু ডেকোরেশন করা, এখন বরং এই সমস্ত ডেকোরেশন ফিরে এসেছে। এগুলো ছিল চীনে লণ্ঠন দিয়ে ডেকোরেশন করা হতো, ঠিক আছে। রঙিন কাগজের মালা, যেগুলোকে আমরা শিকলি বলে থাকি, শিকলি দিয়ে নিপুণ বিন্যাসে কি করেছে, তাদের বাড়ির পাশের যে আমবাগানটা ছিল সেই আমবাগানে প্রীতিভোজের আয়োজন করেছিল এবং সেই আমবাগানটাকে সাজিয়ে তুলেছিল। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল। তাহলে এখানে যদি বলা হয় শৌখিন ধনী সন্তান কাকে বলা হয়েছে, হিরুর কাকাকে। অপশানে দিল হিরুর কাকাকে, 2 নম্বর অপশানে দিল হিরুকে, 3 নম্বর দিয়ে দিল নিশানাথ বাবুকে, 4 নম্বর দিল কাকে, নরেশকে, ঠিক আছে। উত্তর কি হবে, হিরুর কাকা, ঠিক আছে। সৌখী যদি বলো শুধু ধনী সন্তান যদি আগের প্রশ্নটাই বললাম তখন কিন্তু হবে হিরু, আর এখন যদি বলে যে শৌখিন ধনী সন্তান তাহলে হবে হিরুর কাকা, ঠিক আছে। তিনি নিজে সেদিন বাগানটাকে সাজিয়েছিলেন। তাহলে কোন হিরুর কাকা হিরুদের কোন বাগানটাকে সাজিয়েছিল, তাহলে উত্তর হবে হিরুদের আম বাগানটাকে সাজিয়েছিল। বিশিষ্ট অতিথিও অনেক ছিলেন। কে কে অতিথি ছিল দেখে নাও। জন 2 ডেপুটি ছিল, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামস্থ, ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। এখানে কারা কারা উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সেটা প্রশ্ন কিন্তু আসতে পারে, সেই কারণে তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। কজন ডেপুটি সাহেব ছিলেন, 2 জন ছিলেন, ডিএসপি ছিলেন, স্থানীয় সাব রেজিস্ট্রার ছিলেন, থানার দারোগা ছিলেন, তাছাড়া গ্রামস্থ, ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্রলোকজন ছিলেন। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে লাবণ্যময় দেহ, আর কি বলছে, হিরুর লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি, হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা। তাহলে হিরুকে কোন তারার সাথে তুলনা করেছেন গল্পকথক, শুকতারার সাথে। আর কোন নক্ষত্রের সাথে চন্দ্রনাথকে তুলনা করেছেন, কালপুরুষের সাথে। দুটোই কিন্তু প্রশ্ন আসতে পারে। অমনি প্রদীপ্ত, কিন্তু সেই দীপ্তি কোমল স্নিগ্ধ। কার, হিরুর। হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল, কাকে, নরেশকে, বা অর্থাৎ নরুকে বা গল্পকথককে। নানা কথার মধ্যে সে বলিল, কাকা বলছিলেন এখন থেকে আইসিএসের জন্যে তৈরি হও। কাকা কি বলছিলেন, এখন থেকে আইসিএসের জন্য তৈরি হও। বিলেতে যেতে হবে আমাকে, বিলেত যাবার আমার বড় স্বাদ। নরুকে বলছে কে, হিরু কি বলছে যে বিলেতে যাবার আমার খুব স্বাদ। তাহলে বিলেতে যাওয়ার কার স্বাদ, হিরুর স্বাদ। কাকে বলছে কথাটা, নরুকে বলছে, অর্থাৎ নরেশকে বলছে। আচ্ছা, আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে, কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই। হিরুই বলিল আজই দুপুরে সে চলে গেছে। তাহলে চন্দ্রনাথ যে চলে গেছে এই খবর নরেশকে কে দিয়েছিল, হিরু দিয়েছিল, তাই তো। আমি তার আগে থেকেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবুও সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো, এটা কে বলল, এটা কিন্তু বলল হিরু। কাকে, নরেশকে। চন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছিল একটা দিন আগে, আগের দিনে যেদিন প্রীতিভোজের অনুষ্ঠান তার আগের দিন থেকেই বলে রেখেছিল, কিন্তু সে থাকলো না, চলে গেল। হিরু বলিল মাস্টারমশাই সচেতন হইয়া, মাস্টারমশাই এসে গেছেন, বোতাই বলছে মাস্টারমশাই সচেতন হইয়া মুখ ফিরিয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকে আসিতেছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। তাহলে এখানে একটা শ্রদ্ধা জ্ঞাপনের প্রসঙ্গ আসছে, কার প্রতি, হেডমাস্টার মশাইয়ের প্রতি। সেই স্কুলের হেডমাস্টার কি গায়ে দিয়েছিলেন, এন্ডির চাদর গায়ে দিয়েছিলেন। কেমন ছিল ওনার চেহারা, শীর্ণকায় দীর্ঘাকার, ঠিক আছে। হাসিয়া মাস্টারমশাই বলিলেন আজই এলে নরেশকে বলছে আজই এলে নরেশ। মাস্টারমশাইয়ের ওইটুকু মামার বাড়িতে গিয়েছিল, সেই কারণে জিজ্ঞেস করছে আজই এলে নরেশ। তখন মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব ছিল, ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। এখানে একটা প্রশ্ন আসবে, আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেবো যে ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হয়ে গেলে কি বলে সম্বোধিত হয়, সে কিন্তু তুই আর থাকে না, তুমি থাকে। এটা কিন্তু তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে, যখন তোমরা দেখবে বড় হয়ে যখন তোমার স্কুলের
স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিদের সাথে দেখা করতে যাও, তখন কিন্তু তারা যে আগে তুই বলতো, সেই তুই কথাটা কিন্তু আর থাকে না, তারা কিন্তু প্রত্যেকে তুমি বলে, তাই তো? এখন কিন্তু ওনারা আমাদেরকে তুমি বলে প্রত্যেককে তুমি বলে সম্বোধন করে, একটা রেসপেক্ট, এখানে একটা রেসপেক্ট দেয় বা রেসপেক্ট দেন। দেখো তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয়ই নরেশ। নরেশ তো আরও হায়ার স্টাডি করবে, তো সেই কারণে হেডমাস্টারমশাই বলছে তুমি পড়বে নিশ্চয়ই নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। বলছে ও তো সাহিত্যের ছেলে, সাহিত্য ভালোবাসে, সেই জন্য বলছে একটু কম করো বাবা, তবে ছেড়ো না, ও একটা বড় জিনিস যেন। শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড, অর্থাৎ তোমার যে জিনিসটা তুমি কিন্তু ভিড়ভাড়টাকে কিন্তু মানে কি বলা হচ্ছে এখানে, এটার মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা একটা ফ্রেজ। এটার যদি দেয় প্রশ্ন তাহলে কিন্তু এইটাই তোমাদের লিখতে হবে, বাংলায় মানে করার দরকার নেই। এখানে বাংলায় মানের কথা বলেও নি, আমি বলছিও না, ঠিক আছে। সেম মানে তোমরা প্রত্যেকে জানো, সেম মানে লজ্জা, তাই তো? সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড, হওয়াই উচিত ও বস্তু। বলছেন যে সাহিত্য চর্চাটা কিন্তু তুমি ছাড়বে না, ওটা একটা বড় জিনিস। একটু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো। সাহিত্য চর্চা করতে করতে তোমার তো আসল পড়াশোনা থেকে তুমি বিচ্যুত হতে পারো, তাই না? সেই কারণে উনি বলছেন তুমি সাহিত্য চর্চা করো, কিন্তু একটু কম করো, কিন্তু সাহিত্য চর্চা তুমি ছাড়বে না, কারণ ওটা একটা বড় জিনিস। তো সেই কারণে আমি চুপ করিয়া থাকিলাম। হিরু বলিল, নরুর লেখা যে কাগজে বেরিয়েছে। এবার স্যার, তাহলে হিরু বলছে, মানে নরেশ চুপ করে গেল মাস্টারমশাইয়ের কথা শুনে। হিরু তখন কি বললো? হিরু বলছে নরুর লেখা মানে নরেশের লেখা মাস্টারমশাই কাগজে বেরিয়েছে। হ্যাঁ স্যার, কাগজে বেরিয়েছে। হ্যাঁ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়বো আমি। অর্থাৎ গল্পকথা কিন্তু লেখক হয়ে যাবেন এবার। তো লেখা কাগজে বেরিয়েছে, তো বলছেন যে মাস্টারমশাই তখন বলছেন যে নরেশ আমাকে তুমি লেখাটা দেখিও তো, আমি পড়বো। তখন কি হলো, আমি চুপ করিয়া কোথায় গেল, হ্যাঁ, তারপর আমাকে প্রশ্ন করলেন, চন্দ্রনাথ কোথায় গেল, কাউকে বলে গেল না? চন্দ্রনাথ কোথায় গেল, কাউকে তো বলে গেল না। হেডমাস্টারমশাই বললেন, তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি? পত্র লিখে দেখো পত্র, এই যে পত্র আর তত্র, তোমরা প্রত্যেকে জানো এইটা কিসের অধীনে পড়ে বলো তো? এই যে দুটো শব্দ, এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু শব্দদ্বৈত নয়, এটা কিন্তু অনুকার শব্দ, বুঝতে পেরেছো? আমরা যখন বলে থাকি চাটা কোথায়, চাটা দিল না, আমাদের বাড়িতে এলো মানে এতজন মানুষ এসছেন, চাটা, এটা গ্রামাটিক্যাল, হ্যাঁ। তো এখানে কিন্তু অনুকার শব্দ ব্যবহার করা হয়েছে। আমি যখন তোমাদের শব্দ পড়াবো অনুকার শব্দ, তখন সেখানে উদাহরণ সহযোগে বুঝিয়ে দেব। তো এই মুহূর্তে দেখো তত্র লিখে তো অনুকার আছে। তো বললাম, না স্যার, কাউকেই সে কিছু জানিয়ে যায়নি। তখন কে বললো? সেই নরেশ বলল যে না স্যার, কাউকে চন্দ্রনাথ কিছু জানিয়ে যায়নি। লাঠির উপর ভর দিয়ে মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কি যেন তিনি চিন্তা করিতেছিলেন। লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আমরাও নীরব, আমরাও চুপ করে থাকলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। হিরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? হিরু বলছে, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিখানা দেখিলাম, সে লিখিয়াছে প্রিয় বরেশু। প্রথমে লিখেছিল, কিন্তু ওটা কেটে লিখেছে প্রিয় ভাজনেশু। তাহলে দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে প্রিয় বরেশু কেটে চন্দ্রনাথ চিঠিতে, হিরুকে লেখা চিঠিতে কি লিখেছিল? উত্তর হবে প্রীতি ভাজনেশু। প্রথমে ছিল প্রিয় বরেশু, পরে হলো প্রীতি ভাজনেশু। আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই। আমাকে মার্জনা করিও, তোমার সফলতার আনন্দ প্রকাশ করিতেছি। তোমার সফলতার আনন্দ, অর্থাৎ চন্দ্রনাথ হিরুকে চিঠিতে লিখেছে যে তোমার সফলতার আনন্দ প্রকাশ করিতেছি। কিন্তু একটা কথা বারবার, আচ্ছা এটা কি বললো চন্দ্রনাথ সেই চিঠিতে কি বলছে দেখো, আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই, আমাকে মার্জনা করিও, তোমার সফলতার আনন্দ প্রকাশ করিতেছি। কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। তাহলে হিরুকে এই পত্র লিখেছিল চন্দ্রনাথ। আশা করি পত্রটা আর বোঝাতে হবে না। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি,
থাক, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন, অর্থাৎ চন্দ্রনাথের স্মৃতিচিহ্ন হিরুর কাছে। আচ্ছা, সে আবার প্রশ্ন করিল, আচ্ছা কোথায় গেল সে, করবেই বা কি? সে যেন নিজেও এ কথা চিন্তা করিয়া দেখিতেছিল। বলছে, সে প্রশ্ন করিল, আচ্ছা কোথায় সে গেল, মানে হিরু, করবেই বা কি? সে যেন নিজেও সেটা চিন্তা করছে, সবাই চিন্তা করছে চন্দ্রনাথ কী করবে, কোথায় গেল। উত্তর দিয়াছিলাম জানি না। তাহলে নরেশ উত্তর দিয়েছিল হিরুকে, জানি না, কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোঁটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। ও কল্পনা ছিল কার? কল্পনা ছিল কিন্তু গল্পকথকের, অর্থাৎ নরেশ। গল্পকথকের নাম নরেশ হয়েছে, ওরফে নরু। সে কল্পনা করতে থাকলো যে পোঁটলা বেঁধে সেই রাত্রেই কিন্তু জনহীন, যেখানে জনহীন অর্থাৎ লোকজন ছিল না, সেই একা পথে একা চলিয়াছে। দুই পাশে ধীর মন্থর গতিতে, প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে। তার দুপাশের যে প্রান্তর যেন ধীর মন্থর গতিতে পেছনের দিকে, আর চন্দ্রনাথ এগিয়ে চলেছে। মাথার উপরে গভীর নীল আকাশের ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। অর্থাৎ আকাশে কালপুরুষ নক্ষত্র, সেই কালপুরুষ নক্ষত্র সেই নীল আকাশে যেন চন্দ্রনাথের সাথে সাথে যেন চন্দ্রনাথের সাথে সাথে যেন যাচ্ছে। ঠিক আছে, সেই নীল আকাশের ছায়াপথের পাশে কালপুরুষ নক্ষত্র যেন, চন্দ্রনাথ যত এগোচ্ছে কালপুরুষও তত এগোচ্ছে। যাই হোক, এইটা একটা উনি উপমা দিয়েছেন কালপুরুষ নক্ষত্রের তুলনা, অর্থাৎ কোথাও আর চন্দ্রনাথ থামলো না, পেছনের দিকে তাকালো না। তো যাই হোক, চন্দ্রনাথ গল্প এই সংক্ষেপিত ও সম্পাদিত এখানে শেষ হলো। আগেই তোমাদের বলেছি যে চন্দ্রনাথ গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কি আগুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এবং যেটা এই আগুন উপন্যাস 1937 সালে প্রকাশ পেয়েছিল ওনার। তো সেই উপন্যাসের কিছুটা অংশ হলো চন্দ্রনাথ। তো সেই চন্দ্রনাথের সংক্ষেপিত সম্পাদিত অংশ হলো এই আগুনের সংক্ষেপিত সম্পাদিত অংশ হলো এই চন্দ্রনাথ, যা তোমাদের পাঠ্য বইয়ে গল্প আকারে, ছোট গল্প আকারে স্থান পেয়েছে। যাই হোক, এই পর্যন্ত আজকের আলোচনা। আর একটা কথা, এখানে আরেকটা প্রসঙ্গ আমি তোমাদের গ্রামাটিক্যাল বলেছিলাম, যেটা হলো অনুকার শব্দ। যেমন ধরো চা টা, যেটা আমি বললাম, বা পত্র টত্র, এই যে জিনিসগুলো, বাসন কোসন, এই যে শব্দ, এইগুলো আমি তোমাদের অন্য একটা ক্লাসে অবশ্যই বুঝিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে অন্য আলোচনা, চন্দ্রনাথের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।